আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। বাংলা ভেটস সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড সহ যেসব শীর্ষ ক্যাডার তাদের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা সেই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিয়েছি। অনেক লম্বা। আপনারা সবাই জানেন সেদিনের আত্মচিৎকার, নির্যাতিত মানুষের আহাজারি আর্তনাদ আজও বাংলার আকাশে। আমি যে বিধবা হয়েছি সেই বিধবার বিচার যেন হয়। আমার সন্তান যে ইতিম হয়েছে, 7 মাসের পেটের একটা সন্তান, আজ 4 বছর 5 মাস বয়স হচ্ছে। আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, আমার এই কর্ম বিচার পাই। আর এসব জঙ্গিরা যেন আমার মতো কত শত শত মা বোনের নারীর জীবন যে অপহরণ করছে, আমি নিজে চোখে দেখছি। আমার বাড়ি কিন্তু আমার স্ট্যান্ডে কত যে গাড়ি দিয়ে কত যাই দিয়ে আনছে, আর আমার স্বামীর কাছ থেকেও চাঁদা চাইছিল না। আমার স্বামী চাঁদা দিতে রাজি হয়নি। আমার স্বামী বলে যে দেখো সৎ পথে আছে, আমার কিছু হবে না, তুমি আমার চিন্তা করবে। আমার স্বামীর কাছ থেকে চাঁদা চাওয়াতে আমার স্বামী অস্বীকার করে। তারপরে তো ওরা নিয়ে আসে, নিয়ে আসে। ওরা নির্যাতন করতে করতে আমাদের গ্রামের মাদ্রাসায় নিয়ে যায়। সেখানে 1.5 ঘন্টা রাখার পর আমাকে হামিরকুশায় নিয়ে যায়, রমজান গায়ের বাড়িতে। তারপর বাংলা ভাই আমার কাছ থেকে ওই চাঁদার কথাই বলে। আমি যখন অস্বীকার করি তখন আমাকে উল্টাভাবে বিভিন্নভাবে নির্যাতন করে। সকালকার তুলে নিয়ে গেছে, আর আমাকে বাড়ির ভিতর বাড়ি ভাঙ্গিয়া চুরিয়া খুঁড়িয়া চাতাল মাতাল খোলা বাড়ি, খোলা ঘর দুয়া সব বাড়িয়া ধুড়িয়া ভাঙ্গিয়া শেষ করে দিছে। বাবা আমার মাইরা পাতাবালা দিছে, আমি এখনো লড়তে পারি না। মাজালিয়া ঠ্যাং দিয়ে থুয়ে পায়খানার ভিতর ঝাঁপে থুয়ে বেলাদের ঝাঁপে থুয়ে চলে গেছে। আর গ্রামের লোক মনে করছে যে মহিলা একজন কেউ তুলেও না, তুলে অসুবিধা আছে, কেউ ভয়ে তুলেনি, একা একাই হাঁচে হাঁচে উঠেছি। গায়ে পোকা পায়খানা, কাউ পোকা মাকুরে, হাই প্রেশার আছে, পায়খানার ভিতরে মরে যাওয়া লাগছে না বাবা। এই জঙ্গিরা আমাকে ধরে নিয়ে যায় হামিরকুচ্চার ক্যাম্পে, সেই অভুতকা টাঙ্গায় আমার 2 হাত ভেঙে দেয়, আমার সারা জীবন পঙ্গু করে দেয়। আমাদের এই অঞ্চলে জঙ্গিবাদ উত্থানের পেছনে অনেকগুলো দিক আছে। একটা রাজনৈতিক দিক, একটা অর্থনৈতিক দিক, সামাজিক দিক। আমরা জানি যে এই উপমহাদেশে বিশেষ করে পাকিস্তান অঞ্চলে আফগানিস্তানে যে সোভিয়েত বাহিনী ছিল তাদেরকে সরানোর জন্যে বা তাদের পরাজিত করবার জন্যে আমেরিকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর মাধ্যমে লাদেন বা তালেবান সৃষ্টি করেছিল, এবং তার ফলে কিন্তু আসলে এই অঞ্চলটা এখন ভোগ করছে। এবং তখন এই রাস্তাটা তারাই দেখিয়ে দিয়েছিল যে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে কীভাবে জঙ্গিবাদকে উস্কে দেওয়া যায়, সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া যায়। এবং এই ধারাবাহিকতায় আমরা দেখি যে এই রাজনৈতিক স্বার্থ বা ক্ষমতায় যাবার চেষ্টা থেকে, হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের দেশেও বিশেষ করে 75 পরবর্তী সময়ে 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা সুফলভোগী তারা সবসময়ই অনেকটা এই রাস্তাতেই রাজনীতি করেছে। তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে, সাম্প্রদায়িক ভেদাভেদ বুদ্ধি দেশে বিরাজমান রাখার চেষ্টা করেছে তাদের রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে। কাজেই এই রাজনৈতিক মদতে বা ক্ষমতার থেকে এই ধরনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের দেশের মতো দেশে জঙ্গিবাদ উত্থানের। পাশাপাশি আমরা যদি এর অর্থনৈতিক দিকটা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের দেশে প্রচুর দরিদ্র লোক আছে, এবং দরিদ্র লোক সবসময় তাদের যে দারিদ্রতা, এই দারিদ্রতা তাদেরকে অনেক সময় অযৌক্তিক কাজে বা হঠকারী কাজে নামতে সহায়তা করে। কেননা মানুষ যখন না খেয়ে থাকে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। কাজেই জঙ্গিবাদের মতো বা যে কোনো এক্সট্রিম কর্মকাণ্ডকে তাদের অংশগ্রহণ খুব একটা অস্বাভাবিক ব্যাপার দাঁড়ায় না। আমরা যদি জঙ্গিবাদের পাশাপাশি সন্ত্রাসী ব্যাপার দেখি, হত্যাকাণ্ডের ব্যাপার দেখি, ডাকাতি রাহাজানি দেখি, এগুলোও কিন্তু এক ধরনের চরম দারিদ্র্যের মধ্যে থেকে সৃষ্টি হতে পারে। এই অবস্থাটাও আমাদের দেশে চরম দেশ স্বাধীনতার পর আর্থিক যে বৈষম্য, সেই বৈষম্যের মধ্যে দিয়ে এইরকম একটি উর্বর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশে যেসব অঞ্চলে জঙ্গিবাদের প্রধানত উত্থান করেছে খোঁজ নিলে দেখা যাবে সেখানে একটি বিশাল অংশের মানুষের মধ্যে প্রতিদিনের 2 বেলা খাবার সংস্থান নেই। এটি দিক। আরেকটি দিক রয়েছে অর্থনৈতিক দিকের পাশাপাশি যে সামাজিক দিক। আমাদের মতো দেশে যেখানে
শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষার ব্যাপারটি তৈরি হয়নি। মানুষের মধ্যে নানা কুসংস্কার আছে। অশিক্ষিত মানুষ, কুসংস্কার আচ্ছন্ন মানুষ চট করে তাদের মধ্যে ধর্মের দোহাই দিয়ে নানা কিছু ঢুকিয়ে দেওয়া সম্ভব। এবং আমরা যদি মনে করি যে এই জঙ্গিবাদের ব্যাপারটি থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে এটি যেমন একটি জাতীয় দিক আছে, একটি আন্তর্জাতিক দিকও আছে। আন্তর্জাতিক মদতগুলো, কারণ আমরা জানি যে জঙ্গিবাদ এখন আর কোনো একটি ভৌগোলিক সীমার মধ্যে এটি আবদ্ধ নয়, এর নেটওয়ার্কটি রয়েছে সারা বিশ্বব্যাপী। এবং সারা বিশ্বে যারা মরলি করতে চায়, নানা ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে চায়, তারাই এটিকে পোষে রাখছে, কখনো দমন করার চেষ্টা করছে কিন্তু নির্মূল করার চেষ্টা করছে না। কাজেই সেদিকটি জন্য বোধহয় আন্তর্জাতিকভাবে একটা আলাদা প্রস্তুতি দরকার, যে মূল রুটটি রয়ে গেছে ওইখানে, যে সেই ধনী দেশগুলো বা যারা গরিব দেশের মরলি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি আন্তর্জাতিক ঐক্য দরকার। এটি একটা দিক। আরটি হচ্ছে দেশের মধ্যে আমরা এই যে বৈষম্যমূলক নানামুখী শিক্ষা ব্যবস্থা দেখছি, এখানে যদি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, সেটার মধ্যে দিয়ে কিছুটা কাজ করা যেতে পারে। আর একটা দিক হলো যে এটি নির্মূল করবার জন্য অর্থনৈতিক বৈষম্য যদি কমিয়ে আনা না যায়, তাহলে এটি নির্মূল হবে না। আর সব থেকে বড় যেটি, যে যদি আমরা বলি যে দেশের মধ্যে ঐক্য, একটি সাম্প্রদায়িক শক্তিকে রূপবার জন্য অসাম্প্রদায়িক ঐক্য, বিজ্ঞান মনস্ক শিক্ষা, এর জন্য দরকার তো একটি সুস্থ রাজনীতি। আমরা আগাগোড়া দেখছি যে, আমি এতক্ষণ বললাম যে অসুস্থ রাজনৈতিক ধারা এটাকে উৎসাহিত করেছে, কিন্তু এটিকে মোকাবিলা করবার জন্য যে সুস্থ রাজনৈতিক ধারা, সেই ধারাটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। যারা প্রগতির কথা বলে রাজনীতি করছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করছে, যারা অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষতার কথা বলে রাজনীতি করছে, দেখা যাবে তাদের মধ্যেও অনেকটা এই দোষে দুষ্ট তারা অনেকেই। এক্ষেত্রে আমরা কোনো আদর্শভিত্তিক রাজনীতি দেখছি না, যে আদর্শভিত্তিক রাজনীতি দেশে একমুখী শিক্ষা চালু করতে পারে, দেশে ধনবৈষম্য কমাতে পারে, দেশের কুসংস্কারচ্ছন্ন মানুষকে প্রগতিমুখী করতে পারে। কাজেই একটি স্বচ্ছ রাজনৈতিক চেতনারও প্রয়োজন আছে বলে আমি মনে করি। ব্যাপারটি খুবই জটিল, এটি একদিনে এটিকে পরিবর্তন আনা সম্ভব নয়। তবে ধাপে ধাপে পরিবর্তন আনতে হলেও একটি প্রগতিমুখী বৈষম্যহীন রাজনৈতিক আদর্শ স্থাপনের মাধ্যমে কাজটি সূচনা করা যেতে পারে বলে আমি মনে করি। এটা মেয়েকে पीछे के अंदर है কি করতো মা?